হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা হিস্ট্রি অনার্সের ইউজি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সেকেন্ড ক্লাসের আয়োজন করেছি। যে ক্লাসে হিস্ট্রি অনার্সে আপনারা যারা ভর্তি হয়েছেন আপনাদের সাবজেক্টের বিষয়বস্তুগুলো গল্পের আকারে আপনারা জেনে যাবেন। মনে রাখতে বিষয়বস্তু বুঝতে অবশ্যই সুবিধা হবে। হিস্ট্রি সাবজেক্ট মানে আপনাদের অনেকের প্রিভিয়াস ধারণা রয়েছে 5 পাতা 6 পাতা লিখতে হয়। মূলত সেরকম কিন্তু বর্তমান যুগে হিস্ট্রি লিখতে হয় না। এখানে কম লিখে বেশি নাম্বার পাওয়া যায়, পয়েন্ট বেস এবং সঠিক তথ্য লিখলেই কম লিখে আপনি বেশি নম্বর পাবেন। 5 পাতা 10 পাতা লেখার দরকার হয় না। তাই আজকে এই ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদেরকে সাবজেক্টের বিষয়বস্তু গল্পের আকারে বুঝিয়ে দেওয়ার, যাতে করে আপনারা হিস্ট্রি সাবজেক্টে যারা ভর্তি হয়েছেন এই সাবজেক্টের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হয়, সাবজেক্ট যেন আপনার ভালো লেগে ভালো বেসে পড়তে শুরু করতে পারেন এবং সাবজেক্টে আপনি যেন একটা ভালো মান অ্যাচিভ করতে পারেন। যদি আপনি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে আসি। আমাদের সঙ্গে রয়েছেন হিস্ট্রি সাবজেক্টের অভিজ্ঞ স্যার সুকান্ত স্যার। উনি আপনাদেরকে এই সাবজেক্টের যে পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে উনি আলোচনা করবেন। স্যার আপনি ক্লাসটি কন্টিনিউ করুন। ওয়েলকাম স্টুডেন্ট, প্রত্যেককে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আগের দিন আমরা সিলেবাস সম্বন্ধে ধারণা করেছিলাম। আজকে ইতিহাসের যে মেইন কিছু টপিক আছে তার মধ্যে আলোচনা করবো ডিটেলস। আগে আমি বলেছিলাম যে কিছু প্রশ্ন আছে এগুলো ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, সেই প্রশ্নগুলো আজ একটু করবো ডিটেলসে। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। স্কুলের ব্যাপারগুলো তোমাদের গল্পের মধ্যে বুঝতে সুবিধা হবে। আমি ডিটেলস একদম বিষয়গুলো আলোচনা করবো। এবার দেখো, এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে আর্য সভ্যতা। ঠিক আছে, আর্য সভ্যতা। এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। হ্যাঁ, বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। আর যেমন করে এই আর্য সভ্যতা থেকে কি কি প্রশ্ন আসে, কিভাবে আমরা উত্তর লিখবো, এগুলো কিভাবে সহজে বোঝা যাবে সেই নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, প্রথমেই আমরা যদি বলি আর্য সভ্যতা তাহলে বলতে হবে যে আর্য কারা। এটা ফার্স্ট প্রশ্ন যে থাকে আর্য কারা। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্কে আলোচনা করো, বা আর্য বিতর্ক বলতে কি বোঝো, এই হচ্ছে প্রথম প্রশ্ন। আর্য সম্বন্ধে প্রথম প্রশ্ন থাকে যে আর্য কারা, আর্যদের আদি বাসস্থান বিতর্কের সম্পর্কে আলোচনা করো, বা আর্য বিতর্ক বলতে কি বোঝো। এটা 5 বা 10 প্রশ্ন থাকতে পারে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আর্য কারা। তা দেখো, আর্য বলতে আমরা বোঝাই সৎ বংশজাত ব্যক্তি। আর খুব সাধারণত বললে ভারতবর্ষে যারা বৈদিক সভ্যতার উন্মেষ ছিল তাদেরকে আমরা আর্য বলি। ঠিক আছে, ভারতবর্ষে যারা বৈদিক সভ্যতার উন্মেষ ছিল তারাই হচ্ছে আর্য। তাহলে আর্য কি? আর্য কোনো জাতি না, আর্য কোনো জাতি নয়। আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠীর নাম। তারপর ভাষা গোষ্ঠী আর কি? ভাষা গোষ্ঠী বলতে মূলত সেই সময়কার 6টা প্রধান ভাষা: গ্রিক, সংস্কৃত, গথিক, ল্যাটিন, কেল্টিক, পার্সি। এই 6টা ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলতো তাদেরকে আমরা বলি আর্য। আর্য বলতে সর্বংশীয় ব্যক্তি, কিন্তু সাধারণভাবে আর্য বলতে আমরা বুঝি ভারতবর্ষে যারা বৈদিক সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল তারা হচ্ছে আর্য। কিন্তু আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, এটা একটা ভাষা গোষ্ঠীর নাম। কি কি ভাষা? গ্রিক, সংস্কৃত, গথিক, ল্যাটিন, কেল্টিক, পার্সি। এই 6টা ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলতো তাদেরকে আমরা বলি আর্য। এবার প্রশ্ন হচ্ছে যে আর্য সমস্যা কি বা আর্য বিতর্ক কি? তাহলে
এরকম সব সাবজেক্টের ক্লাস আমাদের যে অ্যাপস রয়েছে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। গেটওয়ে GATEWAY একটু স্পেস দিয়ে লিখবেন অফ, একটু স্পেস দিয়ে ফিউচার। গেটওয়ে ফিউচার অ্যাপস প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ওখানে আমরা ক্লাস করাই মাত্র 500 এর বিনিময়ে। সমস্ত সাবজেক্টের সারা বছর ধরে আপনারা ক্লাস করতে পারবেন। সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ক্লাসে আলোচনা করে দেওয়া হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্যারেরা হাইলাইট করে দেন যাতে করে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিতে পারেন। মেম্বারশিপ কার্ড নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অফিস নম্বরটি আমি বলছি, প্রত্যেকে ফোনে গেটওয়ে এনএসইউ বলে সেভ করে নিতে পারেন। 9126874858 9126874858। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.gatewayoffuture.com। আমরা আলোচনা করছিলাম যে আর্য কারা, আর্য বিতর্ক কি বা আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল এই সংক্রান্ত প্রশ্ন। তাহলে আমরা বলছি যে আর্য কারা, আর্য বলতে সৎ বংশগত ব্যক্তিকে বোঝায়। তবে ভারতবর্ষে যারা বৈদিক সভ্যতার মূল্যবোধী ছিল তাদেরকে আমরা আর্য বলি। কিন্তু আর্য কোনো জাতিগোষ্ঠী নয়, এটা একটা ভাষার পরিচয়। গ্রিক, সংস্কৃত, গথিক, ল্যাটিন, কেল্টিক এবং পার্সি এই ছয়টি ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলতেন তাদেরকে আমরা বলি আর্য। এরপর হচ্ছে যে আর্যরা বা আর্য কাদের বলে, এরপর হচ্ছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্য সমস্যাটা কি। যদি প্রশ্ন দেয় যে আর্য সমস্যা কি, তাহলে আর্য কি ভাষার পরিচয় না আর্য কি জাতিগত শব্দ, এবং আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল এই সম্পর্কে ইতিহাসে যে বিতর্ক তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আর্য। তাহলে প্রশ্ন ফার্স্ট কি লিখতে হবে যে আর্য কাদের বলে, এবং আর্য বিতর্ক কি না আর্যটা জাতিবাচক শব্দ না আর্য ভাষার পরিচয়, এবং আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ভারতে না ভারতের উপমহাদেশে না ইউরোপে। এই নিয়ে পণ্ডিত এবং ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা আমরা বলি আর্য সমস্যা। বোঝা গেল? তাহলে আর্য কি, আর্য সমস্যাটা কি? সমস্যা বলতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ভারতে না ইউরোপ মহাদেশে। আর ধর্ম হচ্ছে আর্য কি কোনো ভাষা গোষ্ঠী না কোনো জাতির পরিচয়। এই নিয়ে পণ্ডিত মহলে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা বলছি আর্য সমস্যা। তাহলে এবার ব্যাখ্যায় আসি যে এখানে কোনো দুটো মত আছে। একটা হচ্ছে যে আর্যরা ভারতীয়, ভারতীয় উপমহাদেশে না আর্যরা ইউরোপ থেকে ভারত এসেছে। এই নিয়ে পণ্ডিত এবং ঐতিহাসিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা হচ্ছে আর্য সমস্যা। এই ক্ষেত্রে যারা ভারতীয় পণ্ডিত বা ঐতিহাসিক আছেন তারা বলছেন যে না, আর্যদের আদি বাসস্থান ছিল ভারতে। কারণ এই সম্পর্কে তারা বেশ কিছু যুক্তি দিয়েছেন। এবং প্রথমত যে যদি আর্যরা ভারতের বাইরে থেকে বা ইউরোপ থেকে ভারতে আসতো, তারা আর্যদের যে প্রধান গ্রন্থ অর্থাৎ ঋগ্বেদ বা বেদ, সেই বেদে তাদের স্মৃতিচারণ থাকতো। আমরা কি জানি, আমরা যদি কোনো বাইরে কোথাও যাই, দীর্ঘদিন সেখানে থাকি, যখন কোনো কিছু লিখি তখন আমার লেখার মধ্যে অবশ্যই আমার দেশের কথা, আমার অতীতের কথা থাকে। তাহলে আর্যরা যদি বাদ থেকে আসতো বা ইউরোপ থেকে ভারতে আসতো, তাহলে কি হতো, যখন তারা ঋগ্বেদ বা বেদ লিখেছিল সেই গ্রন্থগুলোর মধ্যে তাদের ইউরোপ মহাদেশের স্মৃতিচারণ থাকতো, কিন্তু ঋগ্বেদে এই ধরনের কোনো স্মৃতিচারণ নেই। তো আমি কি বলতে পারি যে আর্যরা ভারতের বাইরে থেকে আসেননি, আর্যরা ভারতে এসেছে। দ্বিতীয়ত, আর্যরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতো, যেমন হচ্ছে ঘোড়া, যুদ্ধের জন্য রথ, বিভিন্ন মাটির জিনিসপত্র, মাটির তৈরি বাসনপত্র, এইগুলো ঋগ্বেদে পাওয়া যায়। সেই জিনিসগুলোর নাম ঋগ্বেদে পাওয়া যায়। যদি আর্যরা ভারতের বাইরে থেকে আসতো, তাহলে এই নামগুলো কখনোই কিন্তু ঋগ্বেদে পাওয়া যেত না। দ্বিতীয়ত, ঋগ্বেদে যে জলবায়ু বা আবহাওয়ার বর্ণনা আছে সেটা একমাত্র ভারতীয় উপমহাদেশে দেখা যায়। তখন আমরা বলতে পারি আর্যরা ভারতীয়। এরপর
এবার চলে আসি যে ঋগ্বেদ সংস্কৃত ভাষায় লেখা। আমি যে ছটা নির্মিত ভাষা বললাম তার মধ্যে একটা ছিল সংস্কৃত। সংস্কৃতটা হচ্ছে ঋগ্বেদ ভাষায় লেখা বা সংস্কৃত, যদিও প্রপার সংস্কৃত বলা যায় না, সংস্কৃত কিন্তু অনেক বেশি প্রাচীন। ছান্দস ভাষায় হচ্ছে ঋগ্বেদ রচিত। সেই ঋগ্বেদের মধ্যে ইন্দো ইউরোপীয় অন্যান্য যে ভাষাগুলো আছে তার বেশ কিছু শব্দ কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়। অর্থাৎ সংস্কৃত ভাষার মধ্যে অন্যান্য ইন্দো ইউরোপীয় ভাষার অনুপ্রবেশ প্রমাণ করে যে আর্য রাষ্ট্র ভারতীয় উপমহাদেশের মানুষ বা তাদের আদিবাসী স্থান ছিল ভারত। তাহলে ভারতে ভারতীয় উপমহাদেশে আর্যদের বাসস্থান ছিল সেই সম্পর্কে আমাদের পণ্ডিত বা ঐতিহাসিকরা বেশ কিছু যুক্তি দিয়েছে। তার মধ্যে প্রথমত কি স্বীকৃতি দেওয়া না, ঋগ্বেদের প্রত্যেক দেশত্যাগী মানুষ যখন দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন তখন তারা লেখার মধ্যে অতীতের স্মৃতি যাওয়ার কথা থাকে, কিন্তু ঋগ্বেদে সেই ধরনের কোনো স্মৃতি যাওয়া নেই, অর্থাৎ পূর্বপুরুষ কোনো কথা উল্লেখ নেই। দ্বিতীয়ত ঋগ্বেদের যে সমস্ত জিনিসপত্র উল্লেখ করা আছে, যেমন হচ্ছে অশ্ব, রথ, মাটির জিনিসপত্র, এইগুলো কিন্তু ঋগ্বেদের বাইরে অন্য নেই। তাহলে আমরা কি বলতে পারি যে এই দ্রব্যগুলো ব্যবহার যেহেতু ঋগ্বেদে পাওয়া যায়, তাহলে এখানকার মানুষরাই আর্য সভ্যতা তৈরি করেছিল বা তাদের বাসস্থান ছিল এখানে। তৃতীয়ত যেটা ঋগ্বেদ যে ভাষায় লেখা হয়েছিল মানে ছান্দস ভাষায় বা সংস্কৃত ভাষায়, সেই ভাষায় বেশ কিছু ইন্দো ইউরোপীয় শব্দ অনুপ্রবেশ করেছে, অর্থাৎ বাইরের শব্দ হয়েছে। তাহলে এই তিনটে প্রমাণের উপর ভিত্তি করে ভারতীয় যারা পণ্ডিত বা ঐতিহাসিক আছেন তারা কি বলছেন যে আর্যদের আদিবাসী রাষ্ট্র ভারত। এটা চলে যায়, কিন্তু যারা ইউরোপীয় ঐতিহাসিক আছে তারা একটু ভিন্ন কথা বলছে। তারা কি বলছেন যে আর্যদের আদিবাসস্থান যদি ভারতে হতো তাহলে ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা। আমরা কি জানি যে সিন্ধু সভ্যতা আরম্ভ করেছিল না বৈদিক আর্যরা। বৈদিক আর্যরা তারা বলছেন বা তারা মনে করেন যে এশিয়া মাইনর, অর্থাৎ যেটা আমরা মেসোপটেমিয়া বলি বা ইরান বলি, সেই সীমান্ত দিয়ে আর্যরা ভারতে প্রবেশ করে এবং ভারতের যেটা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ছিল সেই সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে তারা ভারতবর্ষের সভ্যতা গঠন করে। তাহলে আর্যরা যদি প্রথম থেকে ভারত থাকতো বা আর্যদের আদিবাসস্থান ভারতে হতো, তাহলে আর্যরা কখনো সিন্ধু সভ্যতা ধ্বংস করে সেখানে নতুন করে সভ্যতা গঠন করতো না। অর্থাৎ আর্য ছিল ভারতের বাইরে বহির্মহাদেশ থেকে এসেছিল, ইউরোপ মহাদেশ থেকে আসতে পারে। দ্বিতীয়ত আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন। তাহলে পশুপালনের কি প্রয়োজন হয়? পশু খাদ্যের প্রয়োজন হয়, প্রচুর ঘাসের প্রয়োজন হয়, যেখানে পশুরা খুব সহজে তাদের খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে। এবং আমরা জানি যে ভূমি যখন বসে গেছি যে সবচেয়ে বেশি ঘাস পাওয়া যায় স্টেপ অঞ্চলে বা স্টেপ তৃণভূমি অঞ্চলে, যেটা এখন রাশিয়ার কিরগিজ একটা তৃণভূমি। অনেকে মনে করেন যে আর্যরা ওই অঞ্চলে স্থাপন করেছিল কারণ তাদের জীবিকা ছিল পশুপালন। পশুপালনের কাজের জন্য তারা সেখানে বসতি স্থাপন করে এবং পরবর্তীকালে যখন পশু খাদ্য অভাব করে তা বিভিন্ন ভাগে ভাগে কিন্তু বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আর্যদের আদিবাসী হচ্ছে উরাল পর্বতের দক্ষিণে কিরগিজের তৃণভূমি। এই যে উরাল পর্বতের দক্ষিণে কিরগিজের তৃণভূমিটা আছে, এই সম্পর্কে অধ্যাপক ব্যান্ডেনস্টাইন কথা বলেছেন যে আর্যদের আদিবাসী স্থান ছিল উরাল পর্বতের দক্ষিণে কিরগিজের তৃণভূমি। তাহলে ইউরোপীয়দের মধ্যে ভারতীয়, তাহলে অধিকাংশ পণ্ডিত বা ঐতিহাসিক আর্যদের আদিবাসী স্থান হিসাবে এই কিরগিজের তৃণভূমিকে, এটা উরাল পর্বতের কাছে আছে, তৃণভূমিকে মনে করেন যে আর্যদের আদিবাসী ছিল। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন আমরা সবাই করি যে প্রশ্ন কি থাকতে পারে যে আর্য কারা, আর্য বিতর্ক কি, আর্য সমস্যা কি, তিনটে প্রশ্ন আসতে পারে। দশে আসতে পারে, দশের যে প্রশ্ন আসে আর কি আসবে যে আর্যদের আদিবাসী সম্প্রদায় ছিল বা আর্য সমস্যা কি সম্পর্কে আলোচনা করে। আবার যে পাঁচে আসে তাহলে যেখানে একটা ভাব দিতে পারে যে আর্যদের আদিবাসী কি ভাব ছিল বা আর্যরা কি বহিরাগত, তাহলে আমরা এখানে বুঝিয়ে দিতে পারি। এটা একটু ভালো করে শোনা হয় তখন তাহলে তোমরা নিজেরাই এটা বুঝিয়ে দিতে পারো।
তাহলে প্রথমে লিখবে যে আর্য কারা। এটা হচ্ছে আর্যদের আর্যগত জাতি না ভাষা কৌশল। 3 নম্বর লিখবে যে আর্যরা যে ভারতে ছিল সেই সম্পর্কে তার ঐতিহাসিক বা পণ্ডিতরা কি কি যুক্তি দিয়েছে। 4 নম্বর করবে যে ইউরোপীয় ঐতিহাসিকরা কি কি যুক্তি দিয়েছে। আর শেষে করবে ব্যারনেনস্টাইনের অভিমত। হয়ে গেল? আচ্ছা, দেখো আমরা কি আর্য বলছি, যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা আমরা কি, আমরা আর্য, আমরা অনার্য, আমরা দ্রাবিড়, আমরা কি, আমরা হয়তো বলতে পারবো আমরা কোন জাতি। হয়তো বলবো আমরা হিন্দু, বলবো আমরা মুসলিম, খ্রিস্টান, কিন্তু জাতি বলবে বা ধর্ম বলবে, কিন্তু আমরা কি জাতি না আমাদের জাতিতে আর্য না অনার্য সেটা আমরা কি বলতে পারি। তাহলে দেখো যদি বলতে হয় যে পশ্চিমবঙ্গবাসী বা বাঙালিরা কি জাতি, তাহলে আমরা জানতে হবে যে আর্য কারা, অনার্য কারা। তাহলে আর্য বলতে যাদের গায়ের রং হচ্ছে গৌর, উচ্চতা খুব ভালো হয়, হ্যাঁ, দীর্ঘ দেখতে হয়, রং হচ্ছে গৌর বর্ণ, নাক হচ্ছে পিতাল, এই বৈশিষ্ট্যগুলো আর্য বলতে দেখা যায়। আর অনার্যদের কি বৈশিষ্ট্য হবে, কম হয়, গায়ের রং হয় কালো, নাক হচ্ছে খুব চাপা, মাথার চুল হচ্ছে মোটা। আমাদের বাঙালিরা দেখো যদি কেউ খুব পরিষ্কার, কেউ অনেক বেশি লম্বা, হ্যাঁ, কেউ খুব গায়ের রং কালো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আর্যদের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ অনার্যদের বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের বাঙালি জাতি হচ্ছে, আমার বাঙালিরা হচ্ছে আর্য এবং অনার্য সংমিশ্রণে বা বৈবাহিক সম্পর্ক, আর্য এবং অনার্যের বৈবাহিক সম্পর্ক ফলে সৃষ্ট একটা জাতি। বুঝে গেল? আমরা বললাম যে বাঙালিরা উভয় কিন্তু আর্য ও অনার্য নয়, আর্য এবং অনার্যদের বৈবাহিক সম্পর্কের ফলে যে জাতিগোষ্ঠী সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে বাঙালি। এবার দেখো এই টপিকে দ্বিতীয় প্রশ্ন আছে যে আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে ধর্ম কি। আমি যদি আপনাকে প্রশ্ন করি আচ্ছা ধর্ম কি, তাহলে সবার একটা উত্তর হবে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বিভিন্ন প্রকার ধর্মের কথা সবাই বলবে। কিন্তু ধর্ম কথার অর্থ হচ্ছে, ধর্ম কথাটি হচ্ছে দ্বিধাতু থেকে যার অর্থ হচ্ছে ধারণ করা। আমাদের মানুষের যে নৈতিক গুণাবলীগুলো আছে বা মানবিক গুণাবলীগুলো আছে সেগুলোকে ধারণ করে সেটা হচ্ছে ধর্ম। তার মধ্যে কি থাকবে অহিংসা, সত্যবাদিতা, দয়া, এই যে মূল গুণগুলো একটা মানুষের চরিত্রের মধ্যে থাকে, এগুলো যেখানে পাওয়া যাবে সেটাই ধর্ম। এগুলো যারা ধারণ করে সেটা হচ্ছে ধর্ম। সে একদম প্রাচীনকাল থেকে ঋগ্বেদ বলো বা সিন্ধু সভ্যতার সময়কাল থেকে বলো, ধর্ম কিন্তু প্রত্যেকটা সভ্যতার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। তাহলে আমাদের আজকে দ্বিতীয় টপিক আলোচনা হচ্ছে যে আর্যদের ধর্মীয় জীবন কি ছিল। এটা 5-এ আসতে পারে বা 10-এও আসতে পারে। যদি প্রশ্নটা 5-এ আসে বা 10-এ আসে তাহলে এখান থেকে আমরা কিভাবে উত্তর করবো বা কি কি লিখবো সেটা একটু আলোচনা করি। তাহলে আরেকটা টপিক হয়ে গেছে। আরেকটা টপিক হচ্ছে যে আর্য সমাজটা কি, আর্য কারা, আর্য কারা, অনার্য কারা, আর্যদের আদিবাসী স্থান কোথায় ছিল সে সম্পর্কে ভারতীয় এবং ইউরোপীয় পণ্ডিতদের অভিমত কি ছিল, অধ্যাপক ব্যারনেনস্টাইন কি বলেছিলেন। মনে হচ্ছে যে আর্যদের ধর্ম ধর্ম কি বললাম। এরপর দেখো আর্যদের এই যে ধর্মীয় জীবনটা, এখানে মূলত তারা প্রাকৃতিক শক্তির আলোচনা করছে। প্রাকৃতিক শক্তি কোনগুলো, ধরো চন্দ্রোদয়, সূর্যোদয়, বন্যা, অতিরিক্ত বৃষ্টিপাত, এগুলোর উপর তারা দেবত্ব আরোপ করতো এবং দেবত্ব আরোপ করে সেগুলো বোঝা যেত। অর্থাৎ আমরা কি বলতে পারি, আর্যরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপর দেবত্ব আরোপ করে তার আলোচনা করতো। তারা আর্য ধর্মীয় জীবন কেমন ছিল না প্রাকৃতিক
শক্তিগুলোর উপর দেবত পাল করে তার আরাধনা করে। 2 নম্বর হচ্ছে আটলার সর্ব প্রাণবাদে বিশ্বাসী ছিল। সর্ব প্রাণবাদ মানে সবার মধ্যে প্রাণ আছে, সে জীবিত হতে পারে আবার জড় হতে পারে। তাই আর্য ধর্ম বলতে যে সমস্ত কিছুর মধ্যেই প্রাণ আছে। অর্থাৎ আর্য ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্ব প্রাণবাদ। এবার দেখো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্যদের এই যে ধর্মীয় জীবন, এই ধর্মীয় জীবনে যেহেতু আর্য সমাজটা খ্রিস্টান, তাই ধর্মীয় জীবনে পুরুষ দেবতার প্রাধান্য ছিল খুব বেশি। পুরুষ দেবতা বলতে ইন্দ্র, অগ্নি, সোম, মরু, তারপরে রুদ্র, যম, হ্যাঁ, এই সমস্ত পুরুষ দেবতাদের প্রাধান্য ছিল বেশি। সেই তুলনায় দেবীর সংখ্যা ছিল খুবই নগণ্য। তাহলে আমরা কি বলতে পারি যে আর্যদের ধর্মীয় জীবনে পুরুষ দেবতার প্রাধান্য ছিল খুব বেশি। কিন্তু ইন্দ্র হচ্ছে দেবরাজ, একমাত্র দেবতাদের প্রধান। ইন্দ্রর আরেক নাম হচ্ছে পুরন্দর, অর্থাৎ তিনি অনার্যদের পূর্ব নগরী ধ্বংস করেছেন বলে ইন্দ্র প্রধানত পুরন্দর, তিনি ছিলেন দেবরাজ। এরপর হচ্ছে অগ্নি। অগ্নি হচ্ছেন অনেকটা মানুষ এবং ঈশ্বরের মধ্যে সংযোগকে স্থাপন করতে একমাত্র অগ্নি। তারপর হচ্ছে বরুণ। বরুণ হচ্ছে পাপ পুণ্যের ধারক আর বাহক। সোম। সোম হচ্ছে বৃক্ষের দেবতা। মরু ঝড়ে, রুদ্র হচ্ছে ধ্বংসের, আর যম হচ্ছে মৃত্যু। তাহলে এই যদি প্রধান দেবতার মধ্যে কারা আছে? ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম, মরু, রুদ্র, যম। আর দেবীর মধ্যে সাবিত্রী, উষা, হ্যাঁ, এদের নাম আমরা পাই। তাহলে ধর্মীয় আর একটা বৈশিষ্ট্য কি হলো যে এখানে পুরুষ দেবতা প্রাধান্য ছিল। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেমন এখন বিভিন্ন মূর্তি তৈরি করে পুজো করি, ঋগ্বৈদিক যুগে আর্যদের জীবনে এই কোনো মূর্তি তৈরি করে পূজা পদ্ধতি নিয়ম ছিল না। অর্থাৎ কৌতুকতার কোনো স্থান আর্যদের ধর্মীয় জীবন ছিল না। 5 নম্বর হচ্ছে যাগযজ্ঞ আর বলিদান। এই যে আমরা বিভিন্ন দেবদেবীর কথা বলছি, এই দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য তারা কি করতেন? বিভিন্ন যাগযজ্ঞ করতেন এবং যাগযজ্ঞের সময় তারা বিভিন্ন পশু বলি দিতেন। অর্থাৎ ধর্মীয় জীবনে একটা অন্যতম অংশ হচ্ছে যাগযজ্ঞ এবং বলিদান। যাগযজ্ঞটা যে খুব বিরাট আড়ম্বর বা বিরাট কিছু করুন তা নয়। যাগযজ্ঞের নিয়ম পুরোহিতরা যাগযজ্ঞ পরিচালনা করতেন বা যাগযজ্ঞ করতেন এবং বলিদান। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে জন্মান্তরবাদ। আর্যরা একমাত্র শেষে বিশ্বাস করতেন যে মানুষ যেরূপ কর্ম করে সেরূপ ফল ভোগ করবে। আমি যদি খারাপ কাজ করি তার ফল খারাপ হবে, ভালো কাজ করলে তার ফল ভালো হবে। অর্থাৎ কাজের ফল অনুযায়ী আমাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে এবং ফল ভোগ করতে হবে। অর্থাৎ জন্মান্তরবাদ হচ্ছে আর্যদের ধর্মীয় জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। তবে জানো যে আর্যদের ধর্মীয় জীবন কি? আর্যদের ধর্মীয় জীবন কি বুঝতে একটা প্রশ্ন আছে, একটা নতুন ছোট পয়েন্টের উপর বেশ করে লিখতে হয় যে আর্যরা বিভিন্ন প্রাকৃতিক শক্তি আরাধনা করতেন। আর্যদের ধর্মীয় জীবনে একটা বৈশিষ্ট্য সর্বপ্রাণবাদ, যেখানে পুরুষ দেবতাদের প্রাধান্য ছিল বেশি, কৌতুকতার কোনো স্থান ছিল না, যাগযজ্ঞ এবং বলিদান ছিল পূজা অর্চনা বা ধর্মের একটা অন্যতম অঙ্গ, আর জন্মান্তরবাদে আর্যরা বিশ্বাস ছিল। তো তাহলে এই হচ্ছে আর্যদের ধর্মীয় জীবন। এবার আসলে তো ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবন। ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক জীবনটা কি ছিল এই ব্যাপারে আলোচনা করব। তাহলে দেখো সমাজ বলতে আমরা সবাই বুঝি সমাজ আমাদের চারিপাশে বা আমাদের কেন্দ্র করে যে পরিবারগুলো গড়ে ওঠে বা পরিবার কেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক যে ব্যবস্থাগুলো গড়ে ওঠে সেটাকে আমরা সমাজ বলে থাকি।
আমাদের আশেপাশে যে বিষয়বস্তুগুলো আছে, হ্যাঁ, তার সবকটি মিলে হচ্ছে সমাজ। তাহলে প্রশ্ন হচ্ছে এই বইটি থেকে আর্যদের সামাজিক জীবন কি ছিল। তাহলে এই সামাজিক জীবনে যদি আমরা এখন সমাজ বিচার করি, তাহলে সমাজের প্রথম হচ্ছে পরিবার। তাই বইটিতে আর্যদের সমাজের প্রথম ছিল পরিবার। এটা দেখো পরিবার, আমরা যদি এখন নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট ছোট ফ্যামিলি, আর্যদের সময় পরিবারগুলো হতো একান্নবর্তী, কিন্তু খুব বড় বড় এবং অনেক বড় বড় আছে। তাহলে এই পৃথিবীতে আর্যদের সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, যে সমাজে ছিল সমাজে ছিল একান্নবর্তী। পরিবারের প্রধান ছিলেন পিতা, তিনি পরিবারের সমস্ত রকম দায়িত্ব পালন করতেন। পিতার যদি মৃত্যু হতো তাহলে জ্যেষ্ঠ পুত্র সেই পরিবারের দায়িত্বভার গ্রহণ করতেন। তাহলে ঋগ্বৈদিক পরিবার ছিল একান্নবর্তী, পরিবারের প্রধান ছিলেন পিতা, পিতার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র পরিবারের দায়িত্ব গ্রহণ করতেন। এরপর হচ্ছে খাদ্য। ঋগ্বৈদিক আর্যদের প্রধান খাদ্য কি ছিল? 3 প্রকার ফলমূল, শাকসবজি, গম, যব, এগুলো খাদ্য হিসাবে ব্যবহার করত। অনেকে মনে করেন যে ঋগ্বৈদিক আর্যরা হয়তো গোমাংস বা গরুর মাংস খেতেন, যদিও খুব কম সংখ্যক লোক বা সীমিত লোক এ ব্যবহার করতেন। তারা ঋগ্বৈদিক আর্যের খাদ্য মধ্যে ছিল গম থাকতো, যব থাকতো, 3 প্রকার ফলমূল থাকতো, মাংস প্রচলন ছিল, কারণ বলিদানের সময় পৃথিবীর বলিদান করা হতো, মাংস প্রচলন ছিল। আর ছিল সোমরস এবং ছোলা নামক 2 প্রকার মদ্য পানীয়। তাহলে আর্যদের খাদ্য হলো, আর্যদের পরিবার হলো। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদ। আর্যরা কি পোশাক পরিচ্ছদ করতেন? দেখো পোশাকের ক্ষেত্রে আর্যদের নারী এবং পুরুষের মধ্যে খুব বেশি প্রভেদ ছিল না। তার মধ্যে বিভিন্ন প্রকার সুতি পোশাক করতেন এবং দেহের উপর অংশের জন্য এবং নিচের অংশের 2 খণ্ডের পোশাক ব্যবহার করতেন। উপরের অংশের জন্য যে পোশাকটা ব্যবহার করতেন সেটা একটু যেহেতু বড়, সেটা বলা হতো অধিবাস, আর নিম্নাঙ্গের জন্য পোশাক ব্যবহার করতেন সেটা বলা হতো বাস। অর্থাৎ আর্যদের পোশাকের দুটো ভাগ ছিল, একটা বাস আর একটা হচ্ছে অধিবাস। এছাড়া তারা নিবি এবং গ্রাফি নামে পোশাকের সাথে আরো দুটো জিনিস ব্যবহার করতেন। নিবিটা কি? নিবি হচ্ছে একটা অন্তবাস, আর গ্রাফি হচ্ছে মাথার পাগড়ি। তারা আর্যদের পোশাক পরিচ্ছদ কি? আর্যদের পোশাকের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো প্রভেদ ছিল না। তারা 2 খণ্ডের পোশাক ব্যবহার করতেন, একটা হচ্ছে অধিবাস, একটা হচ্ছে বাস। এছাড়া নিবি এবং গ্রাফি নামে আরো দুটো পোশাকের সাথে ব্যবহার করতেন। নিবি হচ্ছে অন্তর্বাস আর গ্রাফি হচ্ছে মাথার পাগড়ি। তাহলে এগুলো আর্যদের পোশাক। এরপর আসি আর্য সমাজে নারীদের অবস্থান কি ছিল। সমাজ জীবনে পুরুষ কাজ যাবে না, পুরুষতান্ত্রিক সমাজ হলো নারীদের অবস্থান কি ছিল। যদিও সমাজ ছিল পুরুষতান্ত্রিক, যেখানে পুত্র সন্তানের জন্মকে খুব আনন্দ সহকারে দেখা হতো, কিন্তু নারীরা বলে অবহেলিত ছিল না। নারীদের উপযুক্ত বয়সে শিক্ষা দেওয়া হতো, নারীদের মধ্যে কোনো পর্দা প্রথা প্রচলন ছিল না, তাদের উপযুক্ত সময়ে তাদের বিবাহ করার জন্য তারা প্রাপ্তবয়স্ক করতে পারত। সেই জন্য আমরা নির্দিষ্ট স্বয়ংবর সহ পাই। তাহলে এই পরিস্থিতিতে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যথেষ্ট সম্মান এবং স্বাধীনতা ছিল, তাদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হতো, উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ দেওয়া হতো। বেশ কিছু সামাজিক কুপ্রথা যেমন হচ্ছে বাল্য বিবাহ, পর্দা প্রথা, এগুলো নারীদের মধ্যে ছিল না। তাদের প্রতি নির্বাচন স্বাধীনতা ছিল, স্বয়ংবর, অনেক সময় স্বয়ংবর সভার মাধ্যমে তারা প্রতি নির্বাচন করতেন। আবার অনেকে উচ্চশিক্ষা নেওয়ার পর বেদ রচনা করেছিলেন বা বেদের স্তোত্র রচনা করেছিলেন, যেমন হচ্ছে গার্গী, ঘোষা, আপালা, বিশ্ববরা, এই জাতীয় যে নারীর নাম পায়, তারা সেই সময় শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ স্থানে পৌঁছেছিলেন। তারা হয়তো বেদের বিভিন্ন স্তোত্র রচনা করেছেন বা অধ্যাপনা তার সাথে যুক্ত ছিলেন। তারা এই কিন্তু নারীদের যথেষ্ট সম্মান ছিল। এরপর আসি আর্যদের অবসর বিনোদন।
আর তারা এই যে কাজকর্ম পড়াশোনা এই বাইরে তারা কিভাবে সময় কাটাতেন? আর্যদের এই সমাজ জীবনে কাজকর্মের বাইরে তারা বেশ আনন্দ সহকারে জীবন কাটাতেন। তাদের খেলার মধ্যে কি ছিল? পাশা খেলা, মল্লযুদ্ধ, আচ্ছা শিকার, এই যে পাশা খেলা, মল্লযুদ্ধ, শিকার, আহ এইগুলোর মাধ্যমে তারা অবসর বিনোদন করতো। তারা খুব ভালো গান করতে পারতো এবং গান করার সময় আমরা আধুনিক কালে যেমন বিভিন্ন প্রকার যন্ত্র ব্যবহার করি, হ্যাঁ, সেরকম আধুনিক ব্যবহার করতো, বীণা ব্যবহার করতো বা বাঁশি ব্যবহার করতো। তারা আধুনিক অবসর বিনোদনের করা ছিল যে শিকার, হ্যাঁ, পাশা খেলা, তারপরে অশ্বারোহণ করা যেতে পারে, রথের দৌড়, হ্যাঁ, এগুলো করা যেতে পারে। এবং তারা খুব গান ভালোবাসতো, তারা গান করতো, হ্যাঁ, তো গানের সাথে বিভিন্ন যে বাদ্যযন্ত্র যেমন হচ্ছে বাঁশি আর সিতার, এগুলো তারা ব্যবহার করতো। অর্থাৎ তারা অবসর বিনোদনের বেশ কিছু সুন্দর সুন্দর উপায় করে গেছে। এরপর আসি আরেকটা মেন পয়েন্ট আসি, সেটা হচ্ছে যে আর্যদের এই যে সমাজ জীবন, সমাজ জীবনটার বিন্যাস কি ছিল? ঠিক আছে, আর্যদের সমাজ জীবনে আমরা এখন যেমন জাতির কথা বলি সেরকম কোনো জাতির ভাষা। আর্যদের সমাজ জীবনটা মূলত বর্ণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ হয়েছিল। সেই জন্য বলতো বর্ণ প্রথা, জাতির প্রথা, যাদের গায়ের অংশ খুব ফর্সা গৌর বর্ণ তারা বলা হতো আর্য, আর যাদের গায়ের অংশ খুব কালো তাদের বলা হতো অনার্য। তাহলে এই গায়ের রঙের উপর ভিত্তি করে পরবর্তীকালে সমাজ চারটি বর্ণে বিভক্ত হয়ে পড়ে। এইগুলোকে আমরা একত্রিত বলি চতুর্বর্ণ। চতুর্বর্ণ কি না, বর্ণের উপর ভিত্তি করে পরবর্তীকালে বিভিন্ন গুণ এবং পেশাকে কেন্দ্র করে আর্য সমাজ চারটি বর্ণে বিভক্ত হয়েছিল। এই চারটি বর্ণকে একত্র করা হয় চতুর্বর্ণ। চতুর্বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তাহলে ব্রাহ্মণদের কাজ কি ছিল? পূজা অর্চনা, যাগযজ্ঞ, রাজাকে পরামর্শ দেওয়া। ক্ষত্রিয়দের কাজ কি ছিল? যুদ্ধ পরিচালনা করা, যুদ্ধবিদ্যা। আর বৈশ্যদের মূলত বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন। আর শূদ্ররা কি করতেন? এই তিন বর্ণের মানুষের সেবা করতেন। অর্থাৎ বৈদিক সমাজ এই চারটি বর্ণে বিভক্ত হয়ে গেছে। তা দেখো, আর্যদের যদি সমাজ জীবন দেয়, কিন্তু প্রশ্ন দেয় যে আর্যদের সামাজিক জীবন কিরূপ ছিল, তাহলে আমাদের ঠিক পয়েন্ট করতে হবে যে আর্যদের পরিবার কিরূপ ছিল, তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, আর্যদের পোশাক পরিচ্ছদ কিরূপ ছিল, আর্য সমাজে নারীদের অবস্থান কিরূপ ছিল, হ্যাঁ, আর্য সমাজের চতুর্বর্ণ বা সমাজের শ্রেণীবিন্যাস কি ছিল, আর বিনোদনের উপায় কি ছিল। তাহলে তিনটে টপিক আলোচনা করলাম। প্রথম হচ্ছে যে আর্যদের আর্য বিতর্ক বা আর্যদের আদিবাসী সমিতি ছিল বা আর্য সমস্যা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আর্যদের ধর্মীয় জীবন কিরূপ ছিল, আর 3 নম্বর হচ্ছে আর্যদের সামাজিক জীবন। বোঝা গেল? মানে আর্য কি, আর্য কারা, আর্যদের ধর্মীয় জীবন কিরূপ ছিল, আর্যদের সামাজিক জীবন কিরূপ ছিল, এটা কিন্তু আশা করি বুঝতে পেরেছি। এরপর চলে আসি আর্যদের রাজনৈতিক জীবন। দেখো, রাজনৈতিক জীবন বলতে আর্যরা যখন ভারতে এসেছিল বা ভারতে থাকাকালীন সময়ে ছোট ছোট বিভিন্ন উপজাতি বিভক্ত ছিল। তাহলে আর্যদের এই যে রাষ্ট্রীয় কাঠামো, এর ভিত্তিটা গড়ে উঠেছিল কি রাষ্ট্রীয় ব্যবস্থা কাঠামো ছিল মূলত উপজাতিদের। তাই আমরা একবার প্রশ্ন করি যে আর্যদের, প্রশ্ন হচ্ছে যে আর্যদের রাজনৈতিক জীবনধারা কি ছিল। তাহলে আমাদেরকে প্রথম কি বলতে হবে যে আর্যদের রাষ্ট্র ব্যবস্থা ছিল উপজাতি কেন্দ্রিক। উপজাতি কেন্দ্রিক বলতে
আর্যরা যে সময় ভারতবর্ষে তাদের বসতি নির্মাণ করেছিল বা ভারতবর্ষে তাদের বৈদিক সভ্যতা বিস্তার ঘটেছিল, সেই সময় আর্যরা অসামাজিক পরিচিত উপজাতি গড়ে তুলেছিল। কি উপজাতি? ভরত, যদু, অনু, সঞ্জয়, পূর্বজ, কুরু, এই ছোট ছোট উপজাতি গড়ে তুলেছিল। এই উপজাতি কেন্দ্রিক একটা কোড সিস্টেম আর্যদের রাজনৈতিক জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তার প্রথম কি আর্যদের রাষ্ট্র ব্যবস্থা হতো উপজাতি কেন্দ্রিক। এরপর হচ্ছে আর্যদের এই যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে সবচেয়ে ছোট ইউনিট ছিল পরিবার। তো সবচেয়ে ছোট ইউনিট ছিল পরিবার। তাহলে কয়েকটি পরিবারকে নিয়ে গঠিত গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত দেশ, আর কয়েকটি দেশ নিয়ে গঠিত জন। তাহলে আর্যদের ফার্স্ট কি গেল? আর্যদের রাজনীতির ফার্স্ট হচ্ছে আর্য সভ্যতা ছিল বা আর্যদের রাজনীতি জীবন ছিল মূলত উপজাতি জীবন। উপজাতি বলতে ভরত, যদু, অনু, সঞ্জয়, কুরু, পূর্বজ, এই উপজাতিগুলো হচ্ছে আর্যদের রাজনৈতিক জীবনের একটা অঙ্গ। এরাই সাম্রাজ্য বিস্তার বা রাজসত্তার বিস্তার করেছিল। দু নম্বর হচ্ছে যে আর্যদের এই যে রাজনৈতিক জীবন, এর প্রশাসনিক স্তর বিন্যাসটা কি ছিল? তার প্রথম স্তর ছিল পরিবার। পরিবারের পর ছিল কয়েকটি পরিবারকে নিয়ে গঠিত গ্রাম, গ্রামের পর ছিল দেশ, আর দেশের পর ছিল জন। মানে চারটে স্তরে বিভক্ত ছিল: পরিবার, গ্রাম, দেশ আর জন। পরিবারের প্রধান প্রধানত গৃহপতি, গ্রামের প্রধান প্রধানত ব্রাহ্মী, দেশের প্রধান প্রধানত বৃষপতি, আর জনের প্রধান প্রধানত রাজা বা রাজা। তাহলে আর্যদের প্রথমে চারটি স্তরে বিভক্ত: গ্রাম, পরিবার, প্রথম হচ্ছে পরিবার, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে দেশ, তারপর হচ্ছে জন। পরিবারের প্রধান হচ্ছেন গৃহপতি বা পরিবারের প্রধান। আচ্ছা, গ্রামের প্রধান হচ্ছে ব্রাহ্মী, দেশের প্রধান হচ্ছে বৃষপতি, আর জনের প্রধান হচ্ছে রাজা বা রাজা। এই হচ্ছে আর্যদের প্রশাসনিক কাঠামো। এরপর দেখো আর্যদের যুদ্ধ বিগ্রহ, যেহেতু যে কোনো রাজনৈতিক কাঠামোতে যুদ্ধ বিগ্রহটা থাকবে, তাহলে ঋগ্বেদে আমরা একটা যুদ্ধের কাহিনী পাই। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রতে একটা 10 রাজার যুদ্ধের কাহিনী আছে। সেই কাহিনীটি কি বলা হয়েছে? যে ভরত জাতিগোষ্ঠী রাজা সুদাস তার পুরী ছিলেন বশিষ্ঠ। সেই বশিষ্ঠের কাজে অসন্তুষ্ট হয়ে তিনি বিশ্বামিত্রকে প্রধান পুরী নিয়োগ করেছিলেন। এতে বশিষ্ঠ খুব রেগে যান। তিনি কি করে অন্যান্য ছোট ছোট যে সমস্ত আর্য উপজাতিগুলো আছে তাদেরকে একত্রিত করে এই সুদাসকে আক্রমণ করেন। আর ইতিহাসে এই ঘটনাটাকে আমরা বলি 10,000 যুদ্ধ। এই 10,000 যুদ্ধে কি হয়েছিল? কিন্তু দেখা যাচ্ছে সুদাস এই 10টা রাজার মিলিত গোষ্ঠীকে খুব সহজে পরাজিত করেছিলেন এবং তিনি একটা বৃহত্তর সাম্রাজ্য স্থাপন করতে অগ্রসর হয়েছিলেন। এই ভরত জাতি গোষ্ঠী থেকে অনেকে মনে করেন যে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। তার যুদ্ধ কিসের মাধ্যমে হতো? তীর-ধনুক, বর্ষা, কুড়াল, রথ আর পদাতিক। তাহলে পদাতিক এবং রথারোহী হচ্ছে মূল বাহিনী, আর তাদের আর কি ব্যবহার করতেন? তীর-ধনুক, বর্ম ব্যবহার করতেন, আর ব্যবহার করতেন কি তীর-ধনুক, বর্ম, আর আমরা বলতে পারি যে বিভিন্ন প্রকার এই যে কুঠারগুলো হয়, এই কুঠারগুলো তারা ব্যবহার করতেন। তাহলে আর্যদের যেহেতু বিভিন্ন আর্য সমাজ বা আর্যদের এই রাজনৈতিক জীবনটা কিন্তু শোষিত দলে বা উপজাতি ভর্তি ছিল, তাহলে তারা কি করতো? আরো ভালো কৃষি জিনিস সন্ধানে বা পশুচারণের জন্য আরো আরো ভালো জিনিস পাওয়া যায়, সেই জন্য নিজেদের মধ্যে সবসময় দ্বন্দ্ব হতো। এবং দ্বন্দ্ব মানে এক অপরের মধ্যে যুদ্ধ বিগ্রহ ইতিহাস। ঋগ্বেদে এইরকম একটা যুদ্ধের কাহিনী, কারণ হচ্ছে 10 রাজার যুদ্ধের কাহিনী। এটা কোথায় আছে? ঋগ্বেদের দশম মণ্ডলে আছে। এখানে কি
হচ্ছে যে এটা বললাম যে বড়জাতি গোষ্ঠী রাজা সুদাস তার কাজে তিনি বশিষ্ঠর কাজে অসন্তুষ্ট হয়ে বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত নিয়োগ করেছেন। ফলে কি হচ্ছিল, এই বশিষ্ঠ রেগে গিয়ে ১০ জন আর্য গোষ্ঠীর রাজাকে একত্রিত করে সুদাস বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু তারা এই যুদ্ধ গোষ্ঠী পরাজিত হয় এবং পরবর্তীকালে এই বড়জাতি গোষ্ঠীর রাজারা ভারতবর্ষে আরো অনেকটা বড় আকারে সাম্রাজ্য তৈরি করেছে। এটি মনে হয় যে ভারতবর্ষের নামকরণ হয়েছে ভারত। এবার দেখো এবার চলে আসি রাজপদের উদ্ভব। এই যে ১০ রাজা যুদ্ধ হলো, ১০টি আর্য গোষ্ঠী রাজাকে সুদাস পরাজিত করলেন। তাহলে এই যে ছোট ছোট গোষ্ঠীগুলো ছিল সেখানে কিভাবে রাজা নির্বাচন করা হতো আর রাজপদের উদ্ভব কিভাবে হয়েছিল? যুদ্ধে যে ব্যক্তি সবচেয়ে প্রত্যক্ষ পরিচালিত, যার বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা ছিল সবথেকে বেশি, তাকে কি করতেন, সেই উপজাতির মানুষেরা রাজা নির্বাচন করতেন। এবার যুদ্ধক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি লক্ষ্য পরিশ্রম করতেন বা যার বিচক্ষণতা বা বুদ্ধিমত্তা ছিল খুবই বেশি, তাকে রাজা নির্বাচন করে দেওয়া হয়। তো এরপর দেখো, রাজা যখন নির্বাচন করা হলো, সে তো আর সাধারণ মানুষ থাকবে না, সে রাজা। সেই জন্য তার কি করা হতো, তার রাজ্যাভিষেক করা হতো, অভিষেক করা হতো। অভিষেক কারা করতেন? পুরোহিতরা করতেন। এবং একজন নির্বাচিত মানুষকে, যাকে রাজা নির্বাচন করা হলো, পুরোহিত তার অভিষেক করলেন। দিয়ে বলা হলো কি, যে আমাদের এই রাজা সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। অর্থাৎ তার উপর একটা দৈবিক ক্ষমতা আরোপ করা হলো। সাধারণ মানুষ থেকে তিনি অনেক উপরে থাকেন। এই যে দেবত্ব আরোপ করা, তার উপর দেবত্ব আরোপ করা হলো। অনেক ক্ষেত্রে দেখা যেত যে শুধুমাত্র যুদ্ধে দক্ষ বা বুদ্ধিমত্তার কারণে রাজা নির্বাচন করা হতো। পরবর্তীকালে রাজার যারা উত্তরাধিকারী থাকতেন, তারা বংশক্রমিকভাবে সেই রাজ সিংহাসনে বসতেন। আবার অনেক ক্ষেত্রে জনগণ সম্মিলিতভাবে কোনো ব্যক্তিকে রাজা হিসাবে নির্বাচন করতেন। সেই জন্য আমরা অনেক সময় প্রজাতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক রাজ্যের অস্তিত্ব পাই। তাহলে ঋগ্বেদে আর্যদের রাজনীতি করে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সময় রাজপদে উদ্ভব হয়। রাজা কারা হবেন না, যিনি ঋগ্বেদের সবচেয়ে যোগ্য যোগ্য দিতেন, বুদ্ধিমত্তা বা বিচক্ষণতার ক্ষেত্রে তিনি শীর্ষে ছিলেন, তাকে রাজপদে নির্বাচন করা হয়। নির্বাচন করার পর তার অভিষেক হতো, রাজ্যাভিষেক হতো। সে রাজ্যাভিষেক কারা করতেন? পুরোহিতরা। এবং পুরোহিতরা খুব সুকৌশলে তার উপর দেবত্ব আরোপ করতেন। ফলে কি হতো, তিনি সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যেতেন, অর্থাৎ অনেক বেশি ক্ষমতা ভোগ করতেন। এবারে দেখা যাচ্ছে যে এবার অনেক ক্ষেত্রে কি হতো, যে এই যে আর্য জাতির রাজা নির্বাচনের জন্য জনগণ একত্রিত হয়ে কোন যোগ্য ব্যক্তিকে রাজা হিসাবে নির্বাচন করতেন। সেই কারণে আমরা অনেক সময় প্রজাতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক রাজ্যের অস্তিত্ব পাই। তাহলে রাজার প্রতি দৈবত্ব আরোপ করা হয় বা দেবত্ব আরোপ করা হয়। রাজা যদি শ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী হন, রাজা সিংহাসন স্বৈরাচারী হয়ে যেতে পারেন, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারেন। সেই জন্য এই সময় আমরা সভা এবং সমিতি নামে দুটো একটা প্রতিনিধিত্বমূলক সংস্থার অস্তিত্ব পাই। সভা আর হচ্ছে সমিতি। সভা কি? সভা হচ্ছে যারা একটু বয়স্ক ব্যক্তি, অর্থাৎ গণ্যমান্য এবং বয়স্ক ব্যক্তি, তাদেরকে নিয়ে গঠিত একটা সংস্থা। এরা কি করতেন? এরা রাজাকে পরামর্শ দিতেন। আর সমিতি হচ্ছে সবার চেয়ে একটা বড় প্রতিনিধিমূলক সংস্থা, যেখানে সমাজে সকল স্তরের মানুষ নির্বাচনে অংশ নিতে পারতেন। সভা সংস্থা গেল, তাই বৈদিক যুগে দুটি প্রতিনিধিত্বমূলক সংস্থা হচ্ছে সভা এবং সমিতি। সভা কি? সভা চতুর্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিয়ে গঠিত। আর সমিতি হচ্ছে সমাজের সবার চেয়ে একটু বড় সমাজের
যেখানে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারত। আর এই সভায় সমিতি রাজাকে স্বৈরাচারী হওয়া করতে পাঠাতেন। তাহলে রাজারা স্বৈরাচারী ক্ষমতা, রাজা স্বৈরাচারী না হতে পারে সেই জন্য সভা এবং সমিতি অনেকটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করত। বোঝা গেল সভা সমিতিটা? হ্যাঁ দেখো, আমি আরো বলতে রিপিট করি যে আর্যদের রাজনৈতিক জীবন কি ছিল, কি প্রশ্ন হইতে আসে। আমাদেরকে ফার্স্ট পয়েন্ট লিখতে হবে কি যে আর্যদের রাষ্ট্র ব্যবস্থা ছিল মূলত উপজাতি কেন্দ্রিক। 2 নম্বর হচ্ছে যে প্রশাসনিক কাঠামোটা কি ছিল, অর্থাৎ 4টে স্তর: পরিবার, গ্রাম, বীজ আর গ্রাম। এরপর হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ। যুদ্ধ বিগ্রহ কেন হতো? মূলত দুটো কারণ হতো। একটা হচ্ছে আরো বেশি উর্বর কৃষিজমি নিজের অধীনে রাখা, আর পশুচারণের জন্য উপযুক্ত তৃণভূমি সংগ্রহ করা। এই কারণে যুদ্ধ বিগ্রহ হতো। মানে যুদ্ধক্ষেত্রে কি কি হাতিয়ার ব্যবহার করা হতো, আর যুদ্ধটা ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে যে রাজপদের উদ্ভব। অর্থাৎ রাজপদের উদ্ভব কিভাবে হয়েছিল, রাজা কিভাবে সাধারণ মানুষ থেকে আরো বেশি উচ্চতর ক্ষমতার পৌঁছেছিলেন। 3 নম্বর হচ্ছে যে সভা সমিতি কি ভূমিকা নিত। আর একটা বলবে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই রাজ্যের নির্বাচন পদ্ধতিটা বংশক্রমিক না হয়ে কি হতো। তো এই হচ্ছে আর্যদের রাজনৈতিক জীবন। তা দেখো আমরা আর্যদের আর্য সংস্কৃতি আলোচনা করলাম, আর্যদের সামাজিক জীবনধারা আলোচনা করলাম, আর্যদের ধর্মীয় জীবন আলোচনা করলাম, আর্যদের রাজনৈতিক জীবনধারা আলোচনা করলাম। এবার চলে আসি বৈদিক সাহিত্য বা আর্যদের ধর্মীয় গ্রন্থ। প্রথম থাকে যে বৈদিক সাহিত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা। তাহলে এটা বলি যে বৈদিক হচ্ছে বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক যুগ কোন সময়টা, যে সময় ভারতবর্ষের আর্যরা বসতি স্থাপন করেছিল সেই সময় থেকে আর্যদের একটা শেষ হয়েছে, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়টা হচ্ছে বৈদিক যুগ। আর তার পরবর্তী 1000 থেকে 600 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টাব্দ 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে বৈদিক যুগ সময়কালটা কি হলো, প্রায় 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল। এই সময়কালে আর্যরা যে সাহিত্য রচনা করেছিল সেটাই হচ্ছে বৈদিক সাহিত্য। তবে আমরা বৈদিক সাহিত্যটা কি, এই বৈদিক যুগে বা বৈদিক যুগে আর্যরা 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে যে সাহিত্য রচনা করেছিল সেটাই হচ্ছে বৈদিক সাহিত্য। তাহলে এবার বৈদিক সাহিত্যের মধ্যে কি কি ভাগ থাকে, বৈদিক সাহিত্যের মধ্যে থাকবে একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে বেদাঙ্গ। দেখো প্রায় আমাদের হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কি, বেদ। তাহলে বৈদিক ওটা কারা তৈরি করেছিল, বৈদিক আর্যরা। তাহলে আর্যদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বা বৈদিক সাহিত্য হচ্ছে বেদ আর বেদাঙ্গ। তাহলে বেদ কি, বেদ কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, বেদ মানে হচ্ছে জ্ঞান। প্রত্যেকটা বেদ 4টে ভাগে বিভক্ত। কি কি ভাগ, ঋগ, সাম, যজুর আর অথর্ব। তাহলে বেদ কয়টা বিভক্ত, ঋগ, সাম, যজুর আর অথর্ব। প্রত্যেকটা বেদ আবার 4 ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। হলো। তাহলে ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান ধর্মীয় গ্রন্থ বা প্রধান সাহিত্য ছিল বেদ। বেদ কয়টা ভাগে বিভক্ত, বেদ 4টে ভাগে বিভক্ত। কি কি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। আর প্রত্যেকটা বেদ আবার বিভক্ত 4 ভাগে। কি কি, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক আর উপনিষদ। এবার দেখো এই যে 4টে বেদ, এই 4টে বেদে কি কি ছিল,
এই চারটে বেদের কি কি বিষয়বস্তু ছিল সেটা একটু বলি। ঋগ্বেদ হচ্ছে এই চারটে বেদের মধ্যে সবচেয়ে বেশি প্রাচীন। ঋগ্বেদে কি থাকতো? মূলত বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা আর বিভিন্ন দেবতা আর দেবীদের স্তুতিগান। হলো ঋগ্বেদের তার বিষয়বস্তু কি? প্রাকৃতিক বর্ণনা আর স্তুতিগান। সামবেদ হচ্ছে এই যে ঋগ্বেদের যে প্রাকৃতিক বর্ণনা এবং স্তুতিগানগুলো থাকতো সেগুলোকে সামবেদে গানের আকার দেওয়া হতো। অর্থাৎ আমরা বলতে পারি সামবেদে মতো গান গান থাকতো। যজুর্বেদে থাকতো যাগযজ্ঞের বিভিন্ন মন্ত্র তন্ত্র এই ব্যাপারগুলো। আর অথর্ববেদ হচ্ছে সৃষ্টি রহস্য, চিকিৎসা বিদ্যা, সৃষ্টি রহস্য, চিকিৎসা বিদ্যা, জাদুবিদ্যা, এই সমস্ত ব্যাপারগুলো আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে অথর্ববেদে। অথর্ববেদটা এই তিনটে বেদের অনেক পরে তৈরি হয়েছিল। প্রথম তিন বেদ তৈরি করেছে কারা? মূলত ব্রাহ্মণরা, আর শেষ তৈরি করেছিল ক্ষত্রিয়রা। হ্যাঁ, অথর্ববেদের আরেকটা নাম হচ্ছে আত্মীয় বেদ। বুঝা গেল? তাহলে বেদ হচ্ছে চারটে ভাগে বিভক্ত: ইতি, ঋক, সাম, যজুর আর অথর্ব। ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে আছে মূলত প্রাকৃতিক বর্ণনা আর দেবীদের স্তুতিগান। সামবেদে আছে এই যে ঋগ্বেদের বিষয়বস্তুগুলোকে, এইগুলোকে এখানে গানের আকার দেওয়া হতো, অর্থাৎ গান বাইরে না এই ব্যাপারটা আছে। যজুর্বেদে আছে যাগযজ্ঞের মন্ত্রাদি, আর অথর্ববেদে আছে সৃষ্টি রহস্য, চিকিৎসা বিদ্যা, এগুলো আছে অথর্ববেদে। প্রথম তিন বেদ কারা রচনা করেছেন? প্রথম তিন বেদ রচনা করেছেন ব্রাহ্মণরা, আর শেষের তৈরি হয়েছিল অনেক পরে ক্ষত্রিয় রচনা করেছেন। সেই শেষের বেদটা করা হচ্ছে ক্ষত্রিয় বেদ। হলো? তাহলে বেদ চারটে ভাগে বিভক্ত হলো, এবং প্রত্যেকটা বেদের দেখো আবার চারটে করে ভাগ ছিল: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্য আর উপনিষদ। সংহিতাটা কি? সংহিতা মূলত পদ্যে লিখিত ছিল। সংহিতা পদ্যে লিখিত। সংহিতাতে কি থাকতো? দেবদেবীর বিভিন্ন মন্ত্র এবং স্তুতিগান। সংহিতায় মোট 1028টি স্তোত্র দেবদেবীদের উদ্দেশ্যে নির্মিত 1028টি স্তোত্র। ব্রাহ্মণ হচ্ছে গদ্যে রচিত। এখানে কি থাকতো? মূলত যাগযজ্ঞের বিধান থাকতো। আরণ্যক কি থাকতো? আরণ্যক হচ্ছে ঋগ্বৈদিক আর্যরা যারা ব্রহ্মচর্য শ্রম, গার্হস্থ্য শ্রম এই দুটো পরে অরণ্য দিয়ে অরণ্যে যে জীবনযাপন করতেন সেই সময় তাদের জীবন দর্শন সম্পর্কে এই আরণ্যক আছে। আর উপনিষদ কি? উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ, আর এর আরেক নাম হচ্ছে বেদান্ত। উপনিষদে হিন্দু দার্শনিক চিন্তার একটা পরিণত রূপ পাওয়া যায়। বুঝলি? দার্শনিক পরিণত রূপ বলতে আত্মা, ঈশ্বর, কর্মফল, জন্মান্তবাদ, এই যে ভারতীয় দর্শন আলোচিত হয়, সেই ভারতীয় দর্শনের একটা পরিণত রূপ পাওয়া যায় এই উপনিষদে। হলো? তাহলে প্রত্যেকটা বেদ চার ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্য, উপনিষদ। সংহিতা পদ্যে লেখা, এখানে মূলত হচ্ছে বিভিন্ন স্তোত্র থাকতো, কতটা থাকতো? স্তোত্র প্রায় 1028টি লিখেছিল। ব্রাহ্মণ হচ্ছে গদ্যে লিখিত, এখানে থাকতো যাগযজ্ঞের বিধান। আরণ্য হচ্ছে অরণ্যচারী যে সমস্ত আর্যরা ছিলেন তাদের জীবন দর্শন। আর উপনিষদ হচ্ছে শেষ ভাগ, এখানে কি থাকতো? হিন্দু যে দার্শনিক চিন্তাগুলো আছে সেই দার্শনিক চিন্তাকে পরিণত করি, অর্থাৎ জন্মান্তবাদ, কর্মফল, ঈশ্বর, আত্মা, এই বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। তাহলে দেখো বেদের ভাগগুলো: বেদ প্রত্যেক বেদ চার ভাগে বিভক্ত, আর মূল বেদ হচ্ছে আবার চারটি ভাগে বিভক্ত। এবং হচ্ছে দেখো এই আর্যরা মনে করতেন এই যে বেদ আলোচনা করলাম, বেদ কোনো মানুষের তৈরি করেনি। বেদ হচ্ছে ঈশ্বরের বাণী। বেদ কোনো মানুষের তৈরি নয়, বেদ হচ্ছে ঈশ্বরের বাণী। প্রাচীন মুনি ঋষিরা এই বাণী প্রথম শুনেছিলেন, তাই বেদের আরেকটা নাম হচ্ছে সূক্ত। তাই কি আর্যরা কি মনে করতেন যে বেদ কোনো মানুষের রচনা নয়, বেদ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। প্রাচীন মুনি ঋষিরা প্রথম এই বাণী শ্রবণ করেছেন বলে বেদ আমরা বলি শ্রুতি। আর বেদ যেহেতু বহুকাল পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, বংশ পরম্পরায় মুখে মুখে তা প্রসিদ্ধ ছিল বলে বেদের আরেক নাম হচ্ছে স্মৃতি।
বোঝা গেল? তাহলে এই হচ্ছে আর্যদের বা বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যে বেদ গেল। এরপর হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গটা কি? মূলত বেদ পাঠের জন্য যে 6টি বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় বা বিশেষ শিক্ষার প্রয়োজন হয়, সেগুলোকে একত্রে বলা হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ মধ্যে কি থাকে? শিক্ষা, ব্যাকরণ, জ্যোতিষ, তর্ক, ছন্দ আর নিরুক্তি। বেদ পাঠের জন্য যে এই ব্যাপক শিক্ষার প্রয়োজন হয়, সেটা হচ্ছে বেদাঙ্গ। এছাড়া কি ছিল বৈদিক সাহিত্যে? আরেকটা পাঠ ছিল, সেটা হচ্ছে ষড়দর্শন। ষড়দর্শন বলতে আমরা দর্শনের, ভারতীয় দর্শনের যে 6টা ভাগ আছে, সেই 6টা দর্শনকে একত্র করি ষড়দর্শন। ষড়দর্শন কি? না কপিলের সাংখ্য, সমাজের বৈশেষিক, গৌতমের ন্যায়, পতঞ্জলির যোগশাস্ত্র, জৈমিনীর পূর্বমীমাংসা আর ব্যাসের হচ্ছে উত্তরমীমাংসা। তাহলে দেখো এই 6টা ভারতীয় দর্শনের বা ভারতীয় ফিলোসফির পাঠ, এই 6টা হচ্ছে একত্রে ষড়দর্শন। হলো? তাহলে প্রথমে হচ্ছে আমরা যেটা দেখলাম ঋগ্বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তারপর হচ্ছে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তারপর হচ্ছে বেদাঙ্গ, তারপর হচ্ছে ষড়দর্শন। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বৈদিক সাহিত্য, তাহলে এগুলো কি অর্থ করতে পূর্ব তৈরি হয়ে যাবে যে বেদ কি, বেদ কারা তৈরি করেছিল, কোন সময় বেদ তৈরি হয়েছিল। তাহলে বেদ হচ্ছে আর্যদের সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ। আনুমানিক 1500 থেকে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে বেদ তৈরি হয়েছিল। আর বেদ হচ্ছে 4টে ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ঋগ্বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। 4টে ভাগে বিভক্ত। প্রত্যেকটা বেদ আবার 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তারপরে এই বিষয়গুলোকে বলতে হবে। তারপর কি থাকবে? বেদাঙ্গ। বেদাঙ্গ বলতে বেদের সঠিকভাবে বেদ পাঠ করার জন্য বা বেদ অধ্যয়নের জন্য যে সবই শিক্ষার প্রয়োজন হতো, এটাকে একত্রে আমরা বলছি বেদাঙ্গ। তাহলে এই বেদাঙ্গ 6টা শিক্ষা কি? ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, তর্ক, শিক্ষা আর নিরুক্তি। এই 6টাকে আমরা বলছি একটু বেদাঙ্গ। তারপর আছে ষড়দর্শন। ষড়দর্শন কি? ভারতীয় দর্শন 6টা অধ্যায় আছে বা 6টা পাঠ আছে, সেগুলো একত্রে হচ্ছে ষড়দর্শন। তাহলে এই হয়ে গেল বৈদিক সাহিত্য। তাহলে দেখো আমরা আজকে যেটা আলোচনা করলাম আর্য সভ্যতা। আর্য সভ্যতা থেকে এই কন্টেন্টের বাইরে আসলে কোনো প্রশ্ন হয় না। যাই প্রশ্নে এগুলো থেকে গুলি কি হয়তো প্রশ্ন আসতে পারে। এবারে একটু যদি ভালো কনসেপ্ট এগুলো শুনে করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের গেটের ফিচার থেকে যে নোটসগুলো দেওয়া হবে, সেখানে অল্প বিস্তর করলে আর এগুলো শুনলেই কিন্তু ওগুলো খুব সুন্দর করে লেখা যায়। তাহলে তোমরা যখন টপিকটা বাড়িতে করবে, কি করবে? আবার একটা রিপিট করতে চাই যে আর্য কারা, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, আর্য সমস্যা কি বা আর্য বিতর্ক কি, এটা হচ্ছে এই টপিকের মূল প্রশ্ন। তারপর হচ্ছে আর্যদের সামাজিক জীবনধারা কি ছিল, আর্যদের ধর্মীয় জীবন কি ছিল, আর্যদের রাজনৈতিক জীবনধারা কি ছিল, আর বৈদিক সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়ে গেল। তাহলে এই হচ্ছে আর্য। এরপর দেখবে এই যে সময়কালটা আমি বললাম 1500 থেকে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টা হচ্ছে প্রথম পাঠটা হচ্ছে বৈদিক, ঋগ্বৈদিক, আর তারপরের পাঠটা হচ্ছে পরবর্তী বৈদিক। 1500 থেকে 1000 পর্যন্ত হচ্ছে ঋগ্বৈদিক, আর 1000 থেকে 600 হচ্ছে পরবর্তী বৈদিক। তাহলে ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল এইগুলো একটু জানলেই হবে। যদিও এখানে খুব বেশি প্রশ্ন দেবে না বা সেভাবে প্রশ্ন আসে না, কিন্তু 600 খ্রিস্টপূর্বাব্দের পরে যে অধ্যায়টা আছে,
সেটা হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন। দেখো প্রতিবাদী ধর্ম আন্দোলন এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখান থেকে পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন দেয় বা প্রশ্ন দেবে, তোমার সামনের মধ্যে পরীক্ষায় প্রশ্ন পাবে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন। তাহলে প্রতিবাদী ধর্ম আন্দোলনটা যদি জানতে হয়, তাহলে জানতে হবে যে হঠাৎ করে একটা প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে মানুষ কেন প্রতিবাদ করেছে, বা প্রতিবাদী ধর্ম আন্দোলনটা কি। প্রতিবাদী ধর্ম আন্দোলনের শাখা হিসাবে বা কোনো কোনো সম্প্রদায় এই প্রতিবাদ করেছে। তা সেখানে আমরা দেখবে বৌদ্ধ ধর্মের উত্থান, জৈন, আর্য, এই জাতীয় কিছু ধর্মগুলো কিভাবে শেষ উত্থান হয়েছিল, ভারতীয় রীতিতে, ভারতের সমাজ জীবনে এদের কি প্রভাব ছিল, হ্যাঁ, আর কেন এই ধর্মগুলো আজ ভারতে নেই, ভারতের বাইরে বিলুপ্ত হয়ে গেছে বা ভারতের বাইরে চলে গেছে, এই হচ্ছে এই টপিকগুলো আলোচনা হচ্ছে। তাহলে পরের দিন আমরা আলোচনা করবো প্রতিবাদী ধর্ম আন্দোলনটা, প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান কেন হয়েছিল, জৈন বা বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ ছিল, জৈন বা বৌদ্ধ ধর্ম ভারতীয় সমাজ জীবনের উপর কি প্রভাব ফেলেছিল, এই জৈন এবং বৌদ্ধ ধর্মের উৎপত্তি স্থল ভারতের লোক, তারা কেন ভারতের নিজের অস্তিত্ব বজায় রাখতে পারেনি। তাহলে এই তিন চারটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর পরবর্তী বুদ্ধিবিদ্যা যে পরিবর্তনগুলো আছে, বিশেষ করে পরবর্তী বৈদিক যুগের নারীদের এবং ধর্মীয় জীবনের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছিল, এইটা কিন্তু আলোচনা করবো। তাহলে মোটামুটি তোমাদের উত্তর ভাবে অনেক পাঠ করা হয়ে যাবে। তাহলে পরীক্ষায় এই প্রশ্নগুলি আসতে পারে, এগুলো একটু ভালো করে সেটা থেকে নোট দেওয়া হবে, রেডিও থেকে নোট দেওয়া হবে। আর্যদের ধর্মীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বৌদ্ধিক সাহিত্য, হ্যাঁ, আর্য বিতর্ক, প্রতিবাদী ধর্ম আন্দোলনের ভূমিকা হয়েছিল, জৈন বা বৌদ্ধদের সমাজ জীবনের অবদান কি ছিল, হ্যাঁ, কেন তারা ভারতবর্ষের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি, বা পরবর্তী বৈদিক যুগে আর্যদের পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্মীয় জীবনে কি পরিবর্তন এসেছিল, বা নারীদের অবস্থান কি পরিবর্তন এসেছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে উত্তর ভারত মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।